স্পেনের যে লড়াইটা সেখানে আসলে যে কথাটা নাম বললেই নয়, সব থেকে আর্জেন্টিনার জন্য যদি ভয়ের কথা বলি স্পেনের এই বিশ্বকাপে, স্পেন কিন্তু মামুন এই বিশ্বকাপে কেবলমাত্র একটা গোল হজম করেছে, সেটা বেলজিয়ামের বিপক্ষে। অর্থাৎ পুরা টুর্নামেন্টে তারা কেবল একটা গোল কনসিড, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তাদের ডিফেন্স বা গোলরক্ষক তারা আসলে কতটা শক্তিশালী। এবং স্পেন এই যে বিশ্বকাপ ফাইনালে উঠেছে, তারা আসলে কাদেরকে হারিয়ে উঠেছে? তারা পর্তুগালকে নকআউট করে দিয়েছে, তারা ফ্রান্সকে নকআউট করে দিয়েছে, তারা বেলজিয়ামকে নকআউট করে দিয়েছে। বেশ শক্তিশালী দলগুলোর সাথে খেলে তারা উঠেছে। বিপরীতে আর্জেন্টিনা শুধুমাত্র ইংল্যান্ডের মতো একটা বড় দলের সাথে হারিয়েছে। এবং এই আর্জেন্টিনার বিপক্ষে কিন্তু গোল করা যায়। আর্জেন্টিনার বিপক্ষে কাবো ভার্দে গোল করেছে, আর্জেন্টিনার বিপক্ষে মিশর 2টা গোল করেছে। লামিন ইয়ামাল একটা বড় থ্রেট হতে পারে কিনা আর্জেন্টিনার জন্য? সেটা নিঃসন্দেহে। তার গোল একটা, অ্যাসিস্টের সংখ্যা এখানে আমরা 0 দেখতে পাচ্ছি, কিন্তু তিনি ম্যাচে আসলে যেভাবে ইম্প্যাক্টটা রাখেন, এই ইম্প্যাক্ট রাখার কারণেই কিন্তু বেশ কিছু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা ওই ম্যাচ শেষে তার হাতেই ওঠে। স্পেনের জন্য যে আতঙ্ক, কারণ লিওনেল মেসির যে কথাটা বললেন যে তার পজিশন তো মোটামুটি এই জায়গাতেই আসলে তিনি ঘোরাফেরাটা করেন, এবং এখানে মেসির জন্য এটা একটা আতঙ্কের নাম, কারণ সেখানে অবস্থান করে কুকুরিয়ায়, সেটা আমরা দেখেছি। ফাইনালের আগে আর্জেন্টিনা আসলে আজকে অনুশীলন করেছে, স্পেন অনুশীলন করেছে। তাদের অনুশীলনে একটু জানতে চাই যে তাদের অনুশীলনে কি দেখেছেন বা কি আপডেট আছে আর্জেন্টিনার দলগত কোনো আপডেট? এখানে সবথেকে ভয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই মুহূর্তে স্পেন দলে, কারণ লামিন ইয়ামাল সবশেষ ফ্রান্সের বিপক্ষে তিনি একটা চোট পেয়েছিলেন, যদিও এরপরে তিনি পুরো 90 মিনিটই খেলেছেন। তবে আজকের দলীয় অনুশীলনে কিন্তু তাকে দলের সাথে অনুশীলন করতে দেখা যায় নাই। পুরো দল যখন অনুশীলন করছে তখনও তিনি কিন্তু সেখানে বসেই ছিলেন, আমরা যতটুকু ফুটেজ আসলে পেয়েছি। এবং সেখানে তিনি বসেছিলেন এবং তার পায়ে কিন্তু একটা ব্যান্ডেজ করা ছিল সেই পাটাতেই, যেখানে আসলে তার লাথি লেগেছিল এই ফ্রান্সের বিপক্ষে। যদি আসলে দেলা ফুয়েন্তে তিনি যেরকমটা জানিয়েছেন যে লড়াই করতে গিয়ে আসলে কিছু সামান্য আঘাত, যার কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এবং আরও একজন, সেটা হচ্ছেন পেদ্রো পোরো, তিনিও কিন্তু সবশেষ এই ফ্রান্সের বিপক্ষে গোল করেছেন। এই মুহূর্তে স্পেনের ডিফেন্সের অন্যতম ভরসার নাম পেদ্রো পোরো, তিনিও কিন্তু কিছুটা হ্যামস্ট্রিংয়ের চোটে রয়েছেন, যার কারণে কিন্তু তিনিও দলের সাথে অনুশীলন করেননি। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন যেটি জানিয়েছেন যে দুজনকেই আসলে ফাইনালে পাওয়ার আশা তারা করছে। তবে এই দুজনকে যদি কোনোভাবে স্পেন না পায়, বিশেষ করে লামিন ইয়ামালকে যদি না পায়, সেটা কিন্তু খুবই দুঃসংবাদ হবে নিশ্চয়ই স্পেনের জন্য। আর্জেন্টিনা দলে এই মুহূর্তে ওই ধরনের কোনো বড় সংখ্যা নেই, যেহেতু তারা একদিন আগেই ম্যাচ খেলেছে, তাই লিওনেল মেসি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারকে তারা আসলে আজকে অনুশীলন থেকে বিশ্রাম দিয়েছে। মেসি ছিল, দীপল, বেশ কয়েকজন ফুটবল তার বিশ্রামই ছিলেন। কার্ডের কোনো সমস্যা আছে কিনা? না, ফাইনালে আসলে কার্ড তো কোনো সমস্যা করে না, সেমিফাইনাল পর্যন্তই কার্ড ইস্যুগুলো থাকে, ফাইনালে কোনো কার্ডের ইস্যুগুলো আমরা থাকে একটু না। দর্শকদের জ্ঞাতার্থীরা জানিয়ে দিলাম, আমরা এটা মুভ করছি একটু ব্যাকে যদি যাই। সবুজ, আমি একটু আমরা এইখানে আপকামিংয়ে গেলে আমরা হয়তো আর একটু ডিটেলস দেখাতে পারবো দর্শকদেরকে। স্পেন ফ্রান্স ইংল্যান্ডের ম্যাচ একটা আছে, এটা আমরা একটু পরে আলোচনা করছি। আমরা যদি ফাইনালটা নিয়ে একটু আগে আলোচনা করে নিই, আমরা এখানে হয়তো কিছুটা এডিট মোড পাবো সেই জায়গায়। এই যে এইখানে আমরা হচ্ছে দেখাতে পারবো আসলে কে কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন, সেটা আমরা হয়তো এখান থেকে দেখাতে পারবো। এটাই আসলে এই মুহূর্তে আর্জেন্টিনা এবং স্পেনের যে লড়াইটা, সেখানে আসলে যে কথাটা নাম বললেই নয়, সব থেকে আর্জেন্টিনার জন্য যদি ভয়ের কথা বলি স্পেনের এই বিশ্বকাপে, স্পেন কিন্তু মামুন এই বিশ্বকাপে কেবলমাত্র একটা গোল হজম করেছে, সেটা বেলজিয়ামের বিপক্ষে। অর্থাৎ পুরা টুর্নামেন্টে তারা কেবল একটা গোল কনসিড, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তাদের ডিফেন্স বা গোলরক্ষক তারা আসলে কতটা শক্তিশালী। এবং স্পেন এই যে বিশ্বকাপ ফাইনালে উঠেছে, তারা আসলে কাদেরকে হারিয়ে উঠেছে? তারা পর্তুগালকে নকআউট করে দিয়েছে, তারা ফ্রান্সকে নকআউট করে দিয়েছে, তারা বেলজিয়ামকে নকআউট করে দিয়েছে। বেশ শক্তিশালী দলগুলোর সাথে খেলে তারা উঠেছে। বিপরীতে আর্জেন্টিনা শুধুমাত্র ইংল্যান্ডের মতো একটা বড় দলের সাথে হারিয়েছে। এবং এই আর্জেন্টিনার বিপক্ষে কিন্তু গোল করা যায়। আর্জেন্টিনার বিপক্ষে কাবো ভার্দে গোল করেছে, আর্জেন্টিনার বিপক্ষে মিশর 2টা গোল করেছে। এবং এই স্পেন যখন গোল করে, আমরা ফ্রান্সের বিপক্ষে দেখেছি, ফ্রান্স গোল খাওয়ার আগ পর্যন্ত ফ্রান্স ভালো খেলছিল, কিন্তু ফ্রান্স যখন একটা গোল কনসিড করলো, এরপরে কিন্তু তাদের খেলার ধরন পুরোটাই পাল্টে গেছে। এই যে স্পেনের যে তিকি টাকা, তারা আসলে গোল করার পরে যে ম্যাচের নিয়ন্ত্রণটা যেভাবে নিতে পারে, নিশ্চয়ই এটা কিন্তু আর্জেন্টিনার জন্য একটা দুই দলেরই খেলার স্টাইলটা মনে হয় অনেকটা সিমিলার, কাছাকাছি। খুব বেশি পরিবর্তন আছে যে তারা যে দলে আগে গোল করে তারা খেলাটাকে স্লো করে ফেলে, নিজেদের কাছে বল রাখার চেষ্টা করে। আমরা কালকেও যেটা দেখছিলাম ইংল্যান্ডের বিপক্ষে, শেষ মুহূর্তে আর্জেন্টিনা নিজেদের পজিশনে বল রেখেছিল পুরোটা সময় জুড়ে।
স্পেনও সে একই কাজ করে, তারা যদি কোনোভাবে এগিয়ে যেতে পারে তারাও আসলে বল পজিশনে ধরে রাখে, প্রতিপক্ষকে যত বেশি প্রেশারাইজড করা যায় নিজেদের অর্ধে বল রেখে সেটা দুই দলই করে। আপনি ডিফেন্সের কথা বলছিলেন, লামিন ইয়ামালের কথা বলছিলেন, লামিন ইয়ামালকে নিয়ে একটু যদি বলি, চোটটা সম্ভবত খুব বেশি গুরুতর নয়। এবারের বিশ্বকাপে একটা মাত্র গোল পেয়েছেন, খুব যে বেশ ভালো ছন্দে ছিলেন তা না, তবে লাস্ট দুটো ম্যাচে তিনি কিন্তু নিজেকে প্রমাণ করেছেন, বিশেষ করে স্পেন ম্যাচে এক্স ফ্যাক্টর ছিলেন দলের হয়ে। ফ্রান্স ম্যাচে খুব বেশি ভালো খেলেছেন এবং তিনি একটা ইনজুরি সমস্যা ছিল বিশ্বকাপের আগেও, সেখান থেকে ফিরেছেন। তা লামিন ইয়ামাল একটা বড় থ্রেট হতে পারে কিনা আর্জেন্টিনার জন্য? সেটা নিঃসন্দেহে। তার গোল একটা, অ্যাসিস্টের সংখ্যা এখানে আমরা 0 দেখতে পাচ্ছি, কিন্তু তিনি ম্যাচে আসলে যেভাবে ইম্প্যাক্টটা রাখেন, এই ইম্প্যাক্ট রাখার কারণেই কিন্তু বেশ কিছু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা ওই ম্যাচ শেষে তার উপরেই, তার হাতেই ওঠে, গোল কিংবা অ্যাসিস্ট না করার পরেও। যেমন আমরা লিওনেল মেসি গেল ম্যাচে গোল পাননি, তবে 2টা অ্যাসিস্ট করেছেন এবং সেই অ্যাসিস্ট 2টার ইম্প্যাক্ট কিন্তু এই পুরো ম্যাচে সবথেকে বড় ছিল। আরেকটা কথা বলছিলেন যে পেড্রোর কথা বলছিলেন, পেড্রো পোরো, তিনি আসলে ডিফেন্সের কথা বলছিলেন, মাত্র একটা গোল খেয়েছে স্পেন এই যে শক্তিশালী ডিফেন্স লাইনের কারণে। তিনি যদি না খেলতে পারেন বা ইনজুরি যদি খুব সিরিয়াস হয়, এটা একটা স্পেনের জন্য মানে খামতির জায়গা হবে কিনা? বড় একটা দুঃসংবাদ হবে। এবং এই সবশেষ ফ্রান্সের বিপক্ষে ম্যাচে কিন্তু দ্বিতীয় গোলটা কিন্তু এই পেড্রোর কাছ থেকেই এসেছে। ফুল ব্যাকের আসলে আধুনিক ফুটবলে যে কথাটা বলা হয়, আসলে ফুল ব্যাক তারা শুধু ডিফেন্স করবেন না, তারা উইংয়ে বারবার কিন্তু এই যে উইং ধরে ওঠা নামার যে কাজটা তারা কিন্তু সেটাই করেন। এবং সেক্ষেত্রে এখানে স্পেনের যে 2 ফুল ব্যাক রয়েছেন, কুকুরিয়া এবং পেড্রো, তারা দুজনেই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন। আমরা কুকুরিয়াকে আসলে দেখেছি এই ফ্রান্সের বিপক্ষে তিনি কেমন খেলেছেন। ফ্রান্সের বিপক্ষে আসলে কিলিয়ান এমবাপ্পে সবথেকে ভয়ঙ্কর ত্রয়ী ভাবা হচ্ছিল এই বিশ্বকাপে, এমবাপ্পে, দেমবেলে এবং ওলিসে জুটিকে। সেই জুটি কিন্তু এই পাউ কুবার্সি, কুকুরিয়া, এই পেড্রোদের কাছে এসেই কিন্তু তাদেরকে খাবি খেতে হয়েছে। এবং কুকুরিয়ার কিন্তু এই চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত কিন্তু 2টা অ্যাসিস্ট তিনি কিন্তু করেছেন। যেই কথাটাই বলছিলাম যে ফুল ব্যাকের কাজ কিন্তু শুধুমাত্র ডিফেন্স সামলানোই নয়। এইখানে আরেকটা বিষয় স্পেনের জন্য একটু বিপদ হতে পারে কিনা, যেহেতু কুকুরেলার কথা বলছিলেন, তিনি আসলে যদি ওভারল্যাপ করেন, উপরে আসেন লিওনেল মেসি, তিনি কিন্তু আপনার এই পজিশনে খেলেন, তিনি এইখান থেকে অ্যাটাকগুলো তিনি এইখান থেকে অ্যাটাকগুলো করেন, এই পাশ থেকে তিনি রাইট উইং দিয়ে ঢুকে সেখানকার বিপদে, এই জায়গাটা একটা মানে স্পেনের জন্য একটা আতঙ্ক হতে পারে কিনা যদি ওভারল্যাপ করেন? জন্য যে আতঙ্ক, কারণ লিওনেল মেসির যে কথাটা বললেন যে তার পজিশন তো মোটামুটি এই জায়গাতেই আসলে তিনি ঘোরাফেরাটা করেন এবং এখানে মেসির মেসির জন্য এটা একটা আতঙ্কের নাম, কারণ সেখানে অবস্থান করে কুকুরিয়া, সেটা আমরা দেখেছি। এবার আমরা ইউরোতেও কিন্তু দেখেছি, সবশেষ 2024 ইউরোতে তিনি আসলে কি করতে পারেন, তার কারণে কিন্তু স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল। বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ তিনি দিয়েছিলেন সবশেষ সেমিফাইনালে আমরা দেখেছি। এখন যদি যেখানে প্রশ্নটা যখন আসবে যে লিওনেল মেসি, সেখানে নিশ্চয়ই তার জন্য একটা ভয়ের নাম, অর্থাৎ এখানে বলা যাচ্ছে আর বলা যেতে পারে যে দুজনই আসলে কিছুটা ভয়ে থাকবে যে আসলে কে কাকে বিট করবে। একটা বিশ্লেষণ দেখছিলাম, ফিফা একটা বিশ্লেষণ করছিলেন 2 দল নিয়ে, যে পুরো ওয়ার্ল্ড কাপে 2 দল কেমন করেছে। সেখানে একটা বিশ্লেষণ তারা বলছিলেন যে মানে আর্জেন্টিনাকে থামানোর মতো বা আর্জেন্টিনাকে বিট করার মতো সব ধরনের রসদ স্পেনের আছে, শুধুমাত্র একটা রসদ স্পেনের নাই, সেটা হচ্ছে লিওনেল মেসিকে থামানো। লিওনেল মেসিকে যদি থামানো না যায়, সেই ক্ষেত্রে আসলে স্পেনকে মানে স্পেনের সার্ভাইভ করাটা মুশকিল হয়ে যাবে। আপনি আসলে সেই ফিফার সেই অ্যানালাইসিসের সাথে একমত হবেন কিনা? তারা আসলে আরো একটু ডাটা বিশ্লেষণ করে বলছিলেন, দেখাচ্ছিলেন যে কেন মেসিকে আটকানো সম্ভব হচ্ছে না বা কোনোভাবেই আটকানো যায় না। আমরা আসলে কিছুক্ষণ আগে আপনারই একটা এক্সপ্লেনার দেখছিলাম, যেখানে আসলে লিওনেল মেসি কি করতে পারেন, যেটা আসলে ইংল্যান্ডের ডিফেন্ডারদেরও আসলে ধারণার বাইরে ছিল। নামটা যখন লিওনেল মেসি, তখন ওই স্পেনের যত বড় নাম বা যত ডিফেন্স বড় বড় নামগুলোই হোক না কেন, সেখানে আসলে কিছুটা হলেও খাবি খেতেই হবে এবং এখানে নিশ্চয়ই কিছুটা হলেও ভয় থাকবেই। কারণ এই আর্জেন্টিনা দলের প্রতিটি ম্যাচেই কিন্তু বড় পার্থক্যটা করে দিচ্ছেন এই 39 বছর বয়সী মেসি। তাই নিঃসন্দেহেই যে কথাটা বললেন যে সব রসদই আছে আটকিয়ে দেওয়ার মতো, কিন্তু লিওনেল মেসিকে আসলে কিভাবে আটকাতে হবে, নিশ্চয়ই দেলা ফুয়েন্তের একটা পরিকল্পনা করা উচিত আসলে এন্টি লিওনেল মেসি, অর্থাৎ মেসিকে আসলে কিভাবে আটকানো যাবে। আরেকটা বিষয়, দেলা ফুয়েন্তে এবং হচ্ছে লিওনেল স্কালোনি, গুরু এবং শিষ্য। গুরুর কাছ থেকে লিওনেল স্কালোনি অনেক কিছু শিখেছেন। তিনি আসলে গুরুর মন মানসিকতা জানেন যে তিনি আসলে কিভাবে খেলান বা তার ট্যাকটিক্স কিরকম হতে পারে, কারণ তিনি তো সেগুলো ইনজেক্ট করেছেন লিওনেল স্কালোনির মাথায়। কিন্তু লিওনেল স্কালোনির মাথায় কি আছেন সেটা কিন্তু দেলা ফুয়েন্তে জানেন না, কারণ লিওনেল স্কালোনি দেলা ফুয়েন্তেকে জানাননি। তো এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ হতে পারে কিনা আর্জেন্টিনার জন্য? নিশ্চয়ই এটা একটা অ্যাডভান্টেজ হবে। এছাড়াও কিন্তু আর্জেন্টিনার বেশ কিছু ফুটবলারই কিন্তু এই মুহূর্তে লা লিগায় খেলছে। আপনি উলিয়ান আলভারেজ, এখানে মলিনা, মন্তিয়াল, সবাই কিন্তু আসলে
ওই লা লিগাতেই খেলছে, যার কারণে কিন্তু স্পেনের বেশ কিছু ফুটবলারের সাথে খেলছে আসলে, যার কারণে কিন্তু তাদেরও একটা ধারণা আছে যে কারা কীরকম খেলে। এবং স্পেন এবং আর্জেন্টিনার সম্পর্কটাও তো সেরকম। স্ক্যালোনির পরিবার তিনি এটা বলেছেন যে তার সন্তানরা এখন স্পেনেই থাকে। আর্জেন্টিনার তার 98 স্ত্রী স্প্যানিশ। স্প্যানিশ এবং আর্জেন্টিনার 98% মানুষ কিন্তু এই স্প্যানিশ ভাষাতেই কথা বলে। অর্থাৎ এই দুই দলের দুই দেশের যে সম্পর্ক, দুই দেশের মানুষের সম্পর্ক, নিশ্চয়ই এটাও একটা বড় ধরনের প্রভাব রাখবে। কারণ অন্য দল আসলে কিভাবে কথা বলছে এটা কিন্তু তারা দু দলে কিন্তু বুঝে যাবে, যেহেতু তাদের ভাষার মধ্যে মিল রয়েছে। আরও একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, লিওনেল মেসির আর্জেন্টিনার মেসিকে ছাড়া যে ম্যাচ জিততে পারে সেটা আমরা লাস্ট 2 ম্যাচে দেখেছি। মেসি গোল না করার পরেও সবশেষ ম্যাচে আমরা এনজো ফার্নান্দেসকে গোল করতে দেখেছি, লাউতারো মার্টিনেজকে গোল করতে দেখেছি। তার আগের ম্যাচে হুলিয়ান আলভারেজ গোল করেছেন, এনজো ফার্নান্দেস গোল করেছেন। মানে মেসি ছাড়াও যে আর্জেন্টিনার গোল স্কোরার আছে সবশেষ 2টা ম্যাচে কিন্তু আমরা সেটা দেখেছি। তো এটা একটা বাড়তি সুবিধা বা বাড়তি আপনার মেসিকে ছাড়াও আপনার এদেরকে নিয়েও চিন্তা করতে হবে কিনা। মেসিকে ছাড়াও আর্জেন্টিনা গোল করতে পারে, এটার সুবিধা রয়েছে, কিন্তু সবগুলো গোল করার পেছনে কিন্তু লিওনেল মেসির অবদানটা রয়েছে। শুধুমাত্র আমার মনে হয় যে জর্ডানের বিপক্ষে ম্যাচ, সেখানে লিওনেল মেসি শুরুতে খেলেননি, সেই ম্যাচটা হয়তো লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনা উতরে যেতে পেরেছে। সেখানে জর্ডান একটা ছোটোখাটো নাম ছিল, তবে বাকি ম্যাচগুলোর কথা বললেন, লিওনেল মেসি গোল করেনি, তবে তিনি আসলে যেভাবে ইম্প্যাক্ট রেখেছেন, আপনিই তো কিছুক্ষণ আগে বিশ্লেষণ করলেন, ওইখানে যদি লিওনেল মেসি যদি ওইভাবে বলগুলো না বাড়াতো, তিনি যদি ওই ডিফেন্ডারদেরকে ওইভাবে বোকা না বানাতেন, আর্জেন্টিনা আসলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা থেকে বের হয়ে আসতে পারতো কিনা, সেখানেও কিন্তু একটা সন্দেহ আছে। একটা কথা বলছিলেন যে স্পেন মাত্র এই ওয়ার্ল্ড কাপে একটা মাত্র গোল কনসিড করেছে, তারা ডিফেন্সিভ খুব ভালো করছে। একই সাথে স্পেনের জন্য একটা চিন্তার কারণও আছে কিনা, তারা কিন্তু খুব বেশি গোলও করতে পারছে না, সবগুলো ম্যাচ খুব কম স্কোরে তারা জিতছে। এটা একটা কারণ হতে পারে, তাদের খেলার ধরনটাই আসলে এরকম। তারা কিন্তু এই বিশ্বকাপটা শুরুই করেছিল কাবো ভার্দের বিপক্ষে গোল শূন্য ড্র দিয়ে, এবং পরের ম্যাচগুলো তারা কিন্তু খুব বেশি গোলে জেতেনি, ওই খুব বেশি পার্থক্য ছিল না। তবে তারা যে আসলে কাজটা করে, তারা আসলে একটা গোল দিয়েই আসলে ওই যে ফ্রান্সের বিপক্ষে তারা আসলে যেরকমটা করেছে, যে তারা বলের পজিশনটা ধরে রেখে তারা বেশ পাস খেলে, তিকি টাকা যেটাকে বলা হয়, সেই স্পেন কিন্তু এই কাজটাই করে। কিন্তু আর্জেন্টিনা যে কাজটা করছে, তারা কিন্তু খুব সম্ভবত 70 মিনিটের পর এই আর্জেন্টিনা এই বিশ্বকাপে 11টা গোল করেছে টোটাল, তাদের যে গোল সংখ্যা তার মধ্যে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে স্পেন যদি ম্যাচ ধরে রাখতে চায়, কিন্তু আর্জেন্টিনার তো 90 মিনিট তো আসলে আর্জেন্টিনার জন্য অনেক লম্বা একটা সময়, মানে সবার 90 মিনিট এক, কিন্তু আর্জেন্টিনার 90 মিনিট কিন্তু আরেক, 120 মিনিট 120 মিনিট 30 মিনিট আসলে বলা যায়। কারণ এই আর্জেন্টিনার 80 মিনিটের পর বা 70 মিনিটের পর যে আসলে কিছু একটা ভর করে যায়, এটাই কিন্তু একটা বড় বিষয়, এবং সেই দিকটাই নিশ্চয়ই স্পেনকে সতর্ক থাকতে হবে এবং আর্জেন্টিনাকে সতর্ক থাকতে হবে। কারণ এই আর্জেন্টিনার বিপক্ষে কিন্তু গোল করা যায়। চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা এখন পর্যন্ত 7টা গোল হজম করেছে, অর্থাৎ ডিফেন্সের দুর্বলতা কিন্তু এখানে ফুটে উঠছে। উইংয়ে মলিনা এবং তাগলিয়াফিকো বা যিনি থাকেন তারা অনেক বেশি ওভারল্যাপ করেন। রোমেরোকে আমরা দেখেছি গোল করেছেন এই ওয়ার্ল্ড কাপে, 2টো গোল সম্ভবত রোমেরোর আছে, তিনি উপরে গিয়ে আসলে হেডে গোল করেছেন, 2টো গোল তার নামের পাশেও আছে, এইখানে দেখাচ্ছে না যদিও, তিনিও গোল পেয়েছেন। তো এই যে আর্জেন্টিনার ডিফেন্ডারদের যে উপরে ওভারল্যাপ করার বিষয়টা, সেটাও একটা খামতির বিষয়। আরেকটা জিনিস আপনি গতকালকে বলছিলেন যে দত্তের ঘুম ভাঙানোর যে বিষয়টা, যা শেষের দিকে যে দত্তের ঘুম ভাঙানোর যে বিষয়টা, সেটা কি আসলে স্পেনের জন্য, স্পেন কি আসলে ওই চিন্তা মাথায় রেখে প্রথমে গোল করতে চাইবে না, এরকম কিছু হতে পারে? এটা তো আসলে কেউই করবে না, এটা তো আসলে একটা বলা হচ্ছে আর কি ওই কথাটা। কিন্তু এখানে স্পেন যদি শুরুতে একটা গোল দিয়ে দিতে পারে, ফ্রান্সের মতো ভয়ঙ্কর ত্রয়ীকে তারা যেভাবে একেবারে উড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে আর্জেন্টিনার বিপক্ষেও আসলে তারা সেরকমটাই করতে চাইবে নিশ্চয়ই। এই যে স্পেন তরুণ একটা শক্তি, এবং এই দুই দলের মধ্যে সবথেকে বড় যে মিল সেটা হচ্ছে তারা দুই দলই কিন্তু টিম হয়ে খেলে, অর্থাৎ টিম যে গেমটা, সেটাই আমি আসলে গেল ম্যাচেই বলছিলাম যে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা এই দুই দলের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় ছিল। বুঝতে পেরেছি সবুজ, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদেরকে আপাতত ছোট্ট একটা বিরতি নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যানালাইসিসে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা নিশ্চয়ই কাল এবং পরশু আরও 2 দিন আছে ফাইনালের আগে, আমরা এই ম্যাচ নিয়ে আরও বেশি বিশদ আলোচনা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।